জঘন্যতম অন্যায় করলো, সেটা হইল আওয়ামী লীগ নিষিদ্ধ করা। বেগম খালেদা জিয়া কোনো সময় কি বঙ্গবন্ধু নিয়ে বা কিছু করছে? আপনি কোনোদিন শুনছেন প্রেসিডেন্ট জিয়া বঙ্গবন্ধু নিয়ে কোনো সমালোচনা করছে? 7ই মার্চ অস্বীকার করলে আপনি তো টিকেন না। সংসদে বিরোধী দল ফেলেন কোথায়? দল তো একটা, বাজাদ এবং বাজাই। ইউনূসের আমলে যে মবটা যেভাবে হয়েছে, যে নির্মমতাটা হয়েছে, এটা কেবলই মাত্র মনুষ্য আকৃতির প্রাণী দ্বারা সম্ভব। টোটাল যত গভর্নমেন্ট আসলো এর মধ্যে দ্য মোস্টেস্ট ওয়ার্স্টেস্ট গভর্নমেন্ট। তারেক রহমান সাহেব আমাকে নিজে বলছেন, আম্মা একদম এই আওয়ামী লীগ নিয়ে, বঙ্গবন্ধু মানে মানে ওই পরিবার নিয়ে কোনো কথাবার্তা, নেতিবাচক কথাবার্তা একদম পছন্দ করেন না। হাসিনা ইউনুসবাজি করেছে, তাকে অসম্মান করেছে, ইউনুস তার প্রতিশোধ নিতে আসছে, নিচে এসে ব্যালেন্স করতে পারে নাই। এই আদালতে হাত কড়া পড়ানো অবস্থায় যে সমস্ত মানুষকে ফ্লাইং কিক মারা হয়েছে। জনাব বদিউর রহমান, আপনার কাছে একটু আসতে চাই। ডক্টর ইউনূস নিয়ে জনাব গোলাম মোল্লা রনি যে কথা বললেন, আপনি কি তার সাথে একমত, অথবা আপনার মতামতটা আসলে কি? ধন্যবাদ। আসলে টিভি চ্যানেল এত বেশি হয়েছে, এখন জাতি উঠার জন্য একটা পত্রিকা দরকার, একটা টিভি দরকার, তারপরে যে একটা মেডিকেল কলেজ, একটা ইউনিভার্সিটি। সেই প্রেক্ষিতে এই একই প্রশ্ন প্রায় জায়গায় করে। হ্যাঁ, ইউনুস নিয়ে বলতে বলতে বোধহয় আমি একটা ইউনুস কাব্য, ইউনুস এপিকই হয়ে যাবে দেখছি। ইউনুস সাহেব সম্বন্ধে আমার ধারণা, আমার মত, প্রথম যখন উনি আসলেন সেই সময় আমি প্রথম 8 তারিখে উনি কলমা পড়লেন, তো 5 তারিখে গণেশ উল্টালো। তার 11 মাস আগে আমি কিন্তু আমার কলামে যুগান্তরে লিখেছিলাম যে 5ই সেপ্টেম্বর 2023 যে বাইরে শোনা যাচ্ছে এবার অস্বাভাবিক কোনো কিছু ঘটলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। ঠিক 11 মাস পরে 5ই আগস্ট গণেশ উল্টাইল, 8 আগস্ট উনি কলমা পড়লেন। তারপরেও সে সময় আমি তাকে বলছিলাম যে তাকে 5 বছর সময় দিন। তার কারণ উনি স্বপ্ন দেখান, কথা বলেন চমৎকার, এত সুন্দর করে হাই সাউন্ডিং লফটি ওয়ার্ডস বলেন, তখন মনে হয় না যে শেখ হাসিনা তারে সুদখোর বলে, গরিবের রক্তচোষা বলে, এইগুলা মনে হয় যেন অযথা গালিগালাজ করে। তখন মনে হতো শেখ হাসিনা ভুল বলছেন। অবশ্যই ভুল বলছেন, এটাই মনে হইতো, কি সুন্দর করে বলেন। তারপরে উনি, বিশেষ করে আমি বেশি আপ্লুত হয়েছিলাম উনি যখন নোবেল পান, তখন তো আমি এনবিআরের সিটিং চেয়ারম্যান। তাকে যখন বঙ্গভবনের সংবর্ধনা দেওয়া হলো, সেই সময় তিনি চমৎকার বক্তৃতা দিলেন। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবকে উনি সুন্দর করে বললেন যে আপনি সবার কথা শুনবেন, সিদ্ধান্ত নেবেন নিজের বিবেচনা অনুযায়ী। এবং তিনি ওখানে একটা বড় স্বপ্ন দেখালেন যে বাংলাদেশটাকে তিনি এমন অবস্থায় দেখতে চান যে বিদেশিরা লাইন দিবে বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য। কিছুদিন আগেও তিনি মানে সম্প্রতি একটা কথা বলেছেন যে এখনই তাদের কাছে যে পরিমাণ চিঠি আসছে বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেয়ার জন্য, 2026-এ কী হবে, 2027-এ কী হবে, এমন স্বপ্ন তিনি দেখিয়েছেন। কিন্তু আমরা তো দেখছি যে প্রবাসীদের ওই বিষয়টা এখনও মানে বিভিন্ন দেশে প্রবাসীদের যে এখন মানে অনেকের কর্ম নেই, তারপর হচ্ছে তাদের থাকার জায়গা নেই, মানে তাদের একটা দুরবস্থা ছিল, মানে এখনও আছে। ওই যে বললাম না, ওনার কথাটা চমৎকার। উনি দেখবেন এত সুন্দর করে 80+, 84-85 বয়সে যে সুন্দর করে বলেন, মনে হয় যেন একটা তরুণ তরতাজা মানুষ। হ্যাঁ, তো পরে উনি যখন এনজিওগ্রামের গভর্নমেন্ট করলেন, গভর্নমেন্ট করার সময় দেখা গেল কতগুলো অপদার্থ, কিছু এনজিও আর ওনার গ্রামীণের গ্রাম, এসব নিয়ে উনি সরকার করলেন, তখন একটু মোহভঙ্গ হলো। তারপরে অপেক্ষা করলাম, এরপরে মাস 1.5-2 যাওয়ার পরে ওনার কাণ্ডকীর্তন দেখে বললাম যে এইবার তো আর বিখ্যাত দরকার নাই, কুত্তা সামলা, তার থেকে আমরা রেহাই পাইলেই বাঁচি। অতএব আমার সর্বশেষ মূল্যায়ন যেটা হলো, এর আগে তো অনেকে জিজ্ঞেস করছে 5 মার্ক কত দেবেন, সেই সময় বলতাম যে উনি ফেলও করতে পারেন না। বলে যে ফেল করতে পারে না, এটা আবার কেমন? তাহলে আমাদের আমলে সে 50-এর দশকের শেষের দিকে 33 পাইলে পাস ছিল, 45-এ সেকেন্ড ডিভিশন, 60-এ ফার্স্ট ডিভিশন, 75-এ স্টার মার্ক, 80-তে লেটার মার্ক, উনি 33ও পান না। আর ফেল করতে পারে না এই জন্য 33-এর জায়গায় যদি 32 পায়, 31 পায়, টাইনে টুইনে 25 পর্যন্ত আসলেও ফেল করছে বলা চলে, পরের বার পাস করার সম্ভাবনা থাকবে। কিন্তু তিনি পান 7-এর মধ্যে 5, 6, 7, উনি তো ফেলও করতে পারেন নাই। এর থেকে শেষ পর্যন্ত ইলেকশনটা করার পরে বললাম যে মান ইজ্জতে পাস করি, উনি কোনো রকমে চলে গেল, আমরা বাঁচলাম, উনিও বাঁচলেন।
একটু একটু তাহলে জানতে চাই যে আপনার মূল্যায়নে তাকে আপনি পাস মার্ক মানে বলছেন যে 5, 6, 7 এমন পাবে, মানে এত কম পাওয়ার আসলে কারণটা কি? কম পাওয়া তো এটা যে এটা 500-7 যে পায় সেটা হইলো ওই যে নাম ঠিকানা যে লিখে, রোল নাম্বার যে লিখে, রেজিস্ট্রেশন নাম্বার, এটার জন্য তো একটা নাম্বার দিতে হয়, নাহলে তো পাওয়ারই কথা না। আমি সর্বশেষ মূল্যায়ন করেছিলাম যে আমরা, এটা আমি আগেও বলেছি, আমরা যখন অ্যাডজেক্টিভের ডিগ্রি শিখিলাম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তখন আমরা সুপারলেটিভকে আরও সুপারলেটিভ করতাম, যেমন ব্যাড, ওয়ার্স্ট, ওয়াস্ট। হ্যাঁ, তো ওয়াস্টকে আর একটু মজবুত করার জন্য আমরা ওয়াস্টেস্ট এটাকে সুপারলেটিভ করতাম। আরও মজবুত করার জন্য তার আগে দ্য মোস্ট দিতাম, আর একটা সুপারলেটিভ। আবার মোস্টকে সুপারলেটিভ করতাম, দ্য মোস্টেড। তো ইউনুসের গভর্নমেন্ট হইল বাংলাদেশের সময়ের মধ্যে টোটাল যত গভর্নমেন্ট আসলো এর মধ্যে দ্য মোস্টেস্ট, ওয়াস্টেস্ট গভর্নমেন্ট। জনাব বদিউর রহমান, আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে আপনার ভাষায় উনি এত খারাপ একজন স্টুডেন্ট, তাহলে তিনি তো নোবেল প্রাইজ পেয়েছেন। উনি স্টুডেন্ট তো খারাপ না, উনি স্টুডেন্ট হিসেবে তো ডক্টরেট করেছেন, সরকারের এখানে এসে উনি খারাপ হয়েছেন, এটা ওনাকে মানায় না। হি ইজ পাওয়ার লাভার, হি ইজ মানি লাভার, এই দুটো আমি প্রথমেই বলছিলাম ওনার আসার পরে। তো উনি তো এই পাওয়ার লাভার হওয়ার কারণে 1/11 সময় উনি চিঠি দিয়েছিলেন, খোলা চিঠি, আসবেন। তো সে সময় তো ওনাকে আবার আনতে চেয়েছিল, তখন আসেন নাই। আমি কোনো এক অনুষ্ঠানে ওনার পাশাপাশি বসেছিলাম, তো সেই সময় ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ফখরুদ্দিন সাহেবের আগে তো আপনাকে আনতে চেয়েছে, আসেন নাই কেন? বললো যে তখন তো কনস্টিটিউশনাল বাইন্ডিং ছিল 3 মাস, 3 মাসে তো কিছু করা যাবে না, সেই জন্য আই ডিড নট এগ্রি। কিন্তু পরে ফখরুদ্দিন তো 2 বছর থেকে গেল, এটা যদি আমাকে বলতো 2 বছর তাহলে তো আমি আসতাম। সো হি ইজ পাওয়ার লাভার। এইবারও উনি থাকার জন্য তো আরও চেষ্টা করেছেন কালো কৌশলে, যেভাবে হোক লন্ডনে ললিপপ ধরাইলো, তারেক সাহেবের সাথে ওনার আঁতাত হইল, সে আঁতাতের ফলে তারেক সাহেবকে উনি যে সংবর্ধনা দিলেন সেটা তো কল্পনা করা যায় না, যেভাবে আনলেন 60 ফিট পর্যন্ত। তো উনিও ওনার করেছেন 133 যেগুলো অর্ডিন্যান্স, তার মধ্যে 98টা ইউনুস সাহেবের গ্রামীণেরটা পাশ করে দিল। ইউনুস সাহেব নিজের আখের গুছানো, লাইসেন্স নেওয়া, ইউনিভার্সিটি করা, নিজের গ্রামীণের অধ্যাদেশ সংশোধন করা, ট্যাক্স মহকুব টুকুব বা এইসব সব কিছু করে নিয়েছেন। এবং যেহেতু এদিকে হয়েছে পপি চুষে, একটা কথা আমরা বলি রাজনীতিতে এবং সমাজে থাকে, পরস্পর পিঠ চুলকানি সমিতি, পপি চুষ, একজন একজনের পিঠ চুলকাই দেবে। তো উনি যেহেতু তারেক সাহেবকে ওইভাবে বিরাট একটা অনার দিয়েছেন, লন্ডনে ললিপপ দিয়ে সেখানে ঠিক করেছেন, পরে আবার তারেক সাহেব এরকম অনার দিয়েছেন, তারেক সাহেবও তাকে কিছুটা অনার করেছেন, এখন এসএসএফের গাঁটা সহ। তো এই পপি চুষের মধ্যে পড়ে গিয়ে তিনি কোনো রকমে আসেন, না হলে উনি যেভাবে গুন্ডামিটা প্রশ্রয় দিয়েছেন, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার থেকে শুরু করে চুপচাপ উস্কাই দিলেন, আকবরের বৈরমখা হইলেন, তার তো এখানে অস্তিত্ব থাকার কথা না। ভবিষ্যতে আবার কী ওঠে আল্লাহ মালুম। যে তার আগে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে জানতে চাই আপনার কাছে। একটা সময় তো আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব প্রশংসা করতেন, প্রমোট করতেন, কিন্তু আমরা দেখেছি যে 5 আগস্ট পরে তিনি যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসলেন এবং তিনি যখন দায়িত্ব পালন করছেন, সে সময় থেকে আমরা দেখছি যে আপনি তার নানা ধরনের সমালোচনা করছেন। আসলে ডক্টর ইউনুস বাংলাদেশের কি কি ক্ষতি করেছে, কেন আপনি এমন সমালোচনা করছেন? ওনার যে ক্ষতি যা কিছু করেছে এটা বের করতে আরও বহু বছর সময় লাগবে। আমি প্রথমত বলে নিই যে উনি শুধু আমার না, আরও বহু মানুষের কাছে একটা স্বপ্নের রাজপুরুষ ছিলেন। তাকে দেখলে আমাদের ভালো লাগতো এবং হি ওয়াজ রিপ্রেজেন্টিং দ্য নেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছিলেন। তো আমরা যারা খুব অল্প বুদ্ধির মানুষ, খুব সহজে খুশি হয়ে যাই, আমাদের কাছে মনে হয়েছে যে বাঙালি হতে হলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো হতে হবে। এবং আমরা মনে করতাম যে একসময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের চাইতেও ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক অনেক বড় মানুষ, ভালো মানুষ। তো এইভাবে ওনাকে নিয়ে আবেগ কাজ করতো। তো এই আবেগটা হয়তো এখনও থাকতো, আমরা সেই ভুলের মধ্যে থাকতাম যদি না উনি রাজনীতিতে না আসতেন। যেহেতু রাজনীতির যে বিষয়টা রয়েছে, আমি রাজনীতিটা যতটুকু বুঝি, তো এখানে এই যেমন এখন দল ক্ষমতায় আসছে, বিএনপি ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল,
তো এই রাজনীতির যে সমীকরণটা কি, এটা আমি খুব সহজে বুঝতে পারি। আমার পাশে যিনি বসে আছেন তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তিনি একজন সহকারী কমিশনার। যেই দিন বিসিএস পাশ করে কর্মজীবনে ঢুকলো, ওকে দেখার সাথে সাথে সে বলে দিতে পারবে যে এর কোন পর্যায়ে সে কি সচিব হতে পারবে, না এডিশনাল সেক্রেটারি হতে পারবে, বা কতটুকু ভালো করতে পারবে। আমরাও যারা রাজনীতি দীর্ঘদিন করি, আমরা শুরু দেখি সেটা বুঝতে পারি। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আগস্ট মাসের 2024 8 তারিখে যে প্রক্রিয়াতে তিনি ক্ষমতায় এলেন, শপথ নিলেন, আমার কাছে প্রথম দিন থেকে মনে হয়েছে ত্রুটিযুক্ত, এবং তিনি সঠিকভাবে সঙ্গী বাছাই করতে পারেননি। এবং তার কোনো সিদ্ধান্তের মধ্যে দ্য ফার্স্ট ডেতে বা প্রথম 7 ডেজে একটা আমার কাছে স্মার্ট সিদ্ধান্ত মনে হয়নি, বরং প্রত্যেকটা মনে হয়েছে একটা অপরটার সঙ্গে কন্ট্রাডিক্ট, এবং তিনি ফেল করবেন। এবং আমার কাছে মনে হয়েছে যে এই লোক যতদিন থাকবে এই দেশের তত বেশি দুর্ভোগ এবং দুর্দশা বাড়বে, এ যত দ্রুত চলে যায় তত বেশি ভালো। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, এখনও নেই, ম্যালিসও নেই, প্রিজুডিস নেই, তার সাথে কোনো স্বার্থের সংঘাত নেই। শুধুমাত্র ন্যাশনাল ইন্টারেস্টে আমি প্রথম দিন থেকে মৃদুভাবে তার সমালোচনা করেছি, তার কর্মকাণ্ডের সমালোচনা করেছি। যাই হোক, এখন যেহেতু তিনি চলে গেছেন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। কিন্তু এই অল্প সময়ের মধ্যে যে কর্মকাণ্ডগুলো তিনি করেছেন, আমি 2024 সনের আগস্ট মাসে যে আতঙ্কগ্রস্ত ছিলাম তাকে নিয়ে, তার সাথে অনেক অনেক বিশ্রী সব কাজকর্ম করেছেন। যেমন ধরুন, উনি আমাদের তরুণদের একটা বিরাট জেনারেশন, তাদের মন মানসিকতার মধ্যে জুলুম, অত্যাচার, মব, তারপর শেষে চাঁদাবাজি, গুন্ডামি, বদমাইশি, এইগুলো করে যে বড় হওয়া যায় এবং এগুলো করে যে খুব দ্রুত সফল হওয়া যায়, এরকম একটা আপনার চিন্তা চেতনা ঢুকিয়ে দিয়েছেন। এর ফলে কি হলো, আপনি দেখেন আজ মোহাম্মদপুর, মিরপুর, উনি যে এলাকাতে থাকেন, বাসাবো, তারপরে সায়দাবাদ, গাবতলী, উত্তরা, টঙ্গী, এই সমস্ত এলাকায় যে কিশোর গ্যাং, যে পরিমাণ কিশোর গ্যাংয়ের যন্ত্রণা বেড়েছে, আমাদের এই স্বাধীন বাংলাদেশে কখনো এরকম কিশোর গ্যাং হতো না। এই কিশোররা মনে করছে যে আমাদেরই মধ্যে কেউ কেউ তো মফ করেছে, তারা প্রিন্সিপালের কান মলে দিয়েছে, তারা মানে ওখানে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তছনছ করেছে, বড় বড় গ্রুপ অফ কোম্পানিজে গিয়ে তাদের ইন্ডাস্ট্রিগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে, তাদের কিছু হয়নি। তো আমি যদি একটা রামদা দিয়ে, একজনকে একটা কোপ দিয়ে 1 লাখ টাকা পাই, একটা মোটর সাইকেল কিনে, আমার ক্ষতিটা কি? এই যে কিশোরদের মধ্যে যে একটা অপরাধ প্রবণতাটা, এটা ইউনূস জমানাতে ইট বিকাম অ্যান ইনস্টিটিউশন, যেটা আগে কখনো হয়নি। 2 নম্বর হলো যে উনি এই রাষ্ট্রের মৌলিক কতগুলো চরিত্র পাল্টে দিয়েছেন। যেমন ধরেন, আমেরিকার সাথে যে চুক্তিটা করেছে, এটা খুবই 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 জঘন্য একটা চুক্তি হয়েছে। এইরকম একটা চুক্তি, মানে আপনি একটা রাক্ষসের যে আস্তানা, আমরা যে রাক্ষস খোক্ষসের গল্প বলি, সে রাক্ষস এবং খোক্ষসের আস্তানার মধ্যে একজন নিরীহ মানুষকে ঢুকিয়ে দিলে ওই লোকটার যে অবস্থা হয়। কিংবা ধরুন, একটা মানুষ, সে কিছুই জানে না, একটা শিশু, অবোধ শিশু, তাকে যদি আপনি 100টা গোকরা সাপ যে রুমের মধ্যে আছে, ওই রুমের মধ্যে একটা শিশুকে ঢুকিয়ে দিলেন, ও শিশুটার যে অবস্থা, আমরা বাংলাদেশের মতো একটা দুর্বল তৃতীয় বিশ্বের একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটিকে একটা বিশ্বের 1 নম্বর পরাশক্তি, যে পরাশক্তি সে আজকে সে মাদুরোকে, অর্থাৎ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসে, কালকে ইরান আক্রমণ করে, পরশুদিন গ্রিনল্যান্ড দখল করে নেয়, কানাডাকে বলে তোমার আর এক আলাদা থাকার দরকার নাই, এরপর আবার বলতেছে যে আমরা এই ইরানের যুদ্ধ শেষ হওয়ার পর এইরকম একটা বদ্ধ উন্মাদের যে আস্তানা, সে আস্তানার মধ্যে আমাদেরকে হাত পায়ে শিকল বেঁধে এই লোকটা আমাদেরকে সেখানে ঢুকিয়ে দিয়েছে। এরকম অসংখ্য আমি মার্কিন চুক্তি নিয়ে আপনার কাছে ফিরবো আরেকবার। ধন্যবাদ আপনাকে। জনাব গোলাম আল্লাহ রনি, আসতে চাই আপনার কাছে। আপনি যেটা বলছিলেন, কিশোর গ্যাংয়ের কথা আপনি বলছিলেন, গতকালকে আইনমন্ত্রী একটি মন্তব্য করেছেন যে তিনি এই মবকে জনগণের প্রতিক্রিয়া হিসেবে ব্যক্ত করেছেন, এবং এর আগে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব তিনি এটাকে প্রেশার গ্রুপ বলেছেন। মানে আপনি সেটাকে কিশোর গ্যাং কেন বলছেন? কিশোর বয়সের যে অপরাধ, আর মবটা আসলে কিশোররা শুধু করে না, মব তো বুড়ারাও করে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নিজে মব করেছেন, অনেকে তাকে ফাদার অব দ্য মব বলে, মব সংস্কৃতির জনক বলে। আবার ওই আপনার এখানে দেখলাম একজন খুব নামকরা সাংবাদিক আনিস আলমগীর,
উনি আবার বলে গেছেন যে রেজওয়ানা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি হলেন মবের জননী, গণস্বাস্থ্য কেন্দ্র। এবং আসিফ নজরুলকে বলা হচ্ছে মবের সেনাপতি। হ্যাঁ, সেনাপতি হতে পারেন বা মবের ভাই হতে পারেন, অনেক কিছু হতে পারেন এনিওয়ে। তো যাই হোক, এখন যে বিষয়গুলো বলতে চাই যে আমাদের আইনমন্ত্রী আমাদের ডিপার্টমেন্টের সতীর্থ, তো তিনি বলেছেন, কেন বলেছেন হয়তো যেভাবে তিনি বলতে চেয়েছেন সেভাবে হয়তো বলতে পারেননি, বা যেভাবে যা বলেছেন ওইভাবে আসেনি। তবু আমি যে জিনিসটা বলি, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানুষের মধ্যে শয়তান আছে, নফস আছে, জিন আছে, ভূত আছে, পিশাচ আছে। আমরা বাস্তবে কোনোদিন কোনো পিশাচ দেখিনি, কোনোদিন দেখিনি, কিন্তু আমরা মানুষের আচরণ দেখে আমরা বলি যে এটা পিশাচ। মানে আমরা নিজেরা একটা পিশাচ তৈরি করে রেখেছি যে এই লেভেলে গেলে একটা মানুষ পিশাচ হয়। আমরা কুকুর দেখি, সুর দেখি, অন্য জন্তু জানোয়ার দেখি, কিন্তু এইগুলোতে আমাদের মন ভরে না। আমার কাছে মনে হয় এর চেয়ে ভালো, এর চেয়ে আরও খারাপ কাজ করে ইবলিস। তো কাজে আমরা যখন কোনো একটা মানুষের কর্মকাণ্ডকে একেবারে খুব অধঃপতনের ওই পর্যায়ে দেখি, তখন তাকে আমরা গালি দেই, এটা একটা ইবলিস, এটা একটা পিশাচ, এটা একটা ভূত, এটা একটা প্রেত, এটা একটা রাক্ষস। আমরা জীবনে কখনো কেউ রাক্ষস দেখিনি, নেভার। কিন্তু আমরা মানুষকে রাক্ষস বলে গালি দিই যখন ওই যে আমাদের কল্পনার জগতে যে কপ করে সে শুধু খেতেই থাকে, তার এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, তখন আমরা তাকে বলি এটা রাক্ষস। তো সেই দিক থেকে মব যে কালচারটা, বিশ্বাস করেন এই ইউনূসের আমলে যে মবটা যেভাবে হয়েছে, যে নির্মমতাটা হয়েছে, এটা কেবলই মাত্র মনুষ্য আকৃতির প্রাণী দ্বারা সম্ভব। পৃথিবীর কোনো কুকুর কখনো মব করেনি, কখনো কোনো রয়্যাল বেঙ্গল টাইগার, কোনো শুয়োর, কখনো কোনো শেয়াল, অন্য কোনো প্রাণী, পশু কখনো মব করেনি। তো কাজেই আইনমন্ত্রী যেটা বলেছেন সেই দিক থেকে এটা তো মানুষের আচরণের একটা বহিঃপ্রকাশ। এটা খুব সহজ কথা, একমাত্র মানুষই এই ধরনের মব করতে পারে, কোনো পশু কখনো এই কাজ করতে পারে না। এটাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এই গেল এক। 2 নম্বর হলো বদিউর রহমান সাহেব একটা কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাস মার্ক নিয়ে। আমার এই উনি যখন কথাটা বলছিলেন তখন আমার একটা খুব মজার কথা মনে পড়ল। ধরেন একজন শিক্ষক খাতা দেখতেছে, তো সে কিছুই লেখেনি, তারপরে শেষে সে করলো কি, শুধু নাম ঠিকানা লিখছে, এবং সেই জন্য বদিউর রহমান সাহেবদের মতো মানুষ দয়া করে ছেলেটাকে 5 নম্বর দিয়ে দিল, একেবারে 100-র মধ্যে 5 দিয়ে দিল। কিন্তু ইউনূস সাহেব খাতা খালি রাখে নাই, সে ওই খাতার মধ্যে যে টিচার আছে, টিচারের বাপ মা তুলায় গালাগালি করে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। ফলে ওই টিচার সে ওই খাতা দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে, পাগল হয়ে ওই ছাত্রের বাড়িতে চলে যাবে, এবং শিক্ষকের যদি ক্ষমতা থাকে ওকে ওখানে বসে আচ্ছা মতো ব্যাত মারবে, আর ওকে যদি ফিরাতে কেউ আসে তাহলে তাকেও ব্যাত মারবে। আমরা ছোটোকালে এরকম অনেক বড় বড় শিক্ষককে দেখেছি যে ছাত্রের বাড়িতে গিয়ে ছাত্রকে শাসন করতো। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের সংবিধান, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের আইন, আমাদের আদালত, এই আদালতে হাতকড়া পরানো অবস্থায় যে সমস্ত মানুষকে ফ্লাইং কিক মারা হয়েছে, হাতকড়া পরানো অবস্থায় যে সমস্ত মানুষের গায়ে ডিম মারা হয়েছে, এই স্বাধীন বাংলাদেশে কখনো এই ঘটনা ঘটেনি। এই বাংলাদেশে তো বাকশাল ছিল, এই বাংলাদেশে হুসেন মোহাম্মদ এরশাদের সেই সামরিক শাসন ছিল, এই বাংলাতে খন্দকার মোশতাকের শাসন ছিল, জিয়াউর রহমানের সেই সামরিক শাসন ছিল, 111-এর শাসন ছিল। কিন্তু কখনো এই ইউনূসের জমানাতে যে নির্মমতা, যে নিষ্ঠুরতা, মানবতার যে অপমান, এবং যেভাবে মানুষকে হেয় করা হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত এদেশের মানুষ বংশ পরম্পরায় এই বেদনা তারা বহন করতে থাকবে। ফলে 5 নম্বর না, মানে ওই মানুষগুলো আগামীতে খুঁজবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কবর কোথায় আছে, তারা খুঁজবে এই লোকটার আত্মীয় স্বজন কোথায় আছে অভিসম্পদ দেওয়ার জন্য। আমরা যদি আজ কোনো আবু জেহেলের বংশধরকে পাই, আমরা যদি মীর জাফরের কোনো বংশধরকে পাই, তাদেরকে দেখলে আমার যেমন আমাদের সকলের যেমন মুখ বাঁকা হয়ে যায়, মন থেকে দীর্ঘশ্বাস ছেড়ে আসে। আবু জেহেল আপনার আমার কিছুই করেনি, কিন্তু ইতিহাস এমন একটা ঘৃণিত বিষয় যে আবু জেহেলের নামটা শুনলেই মনে হয় যেন একটা চল বসাই দেই, একটু রাগ করি। তো এমনি আমাদের বাংলাদেশের ইতিহাসে আগামীতে আমরা এখন মীর জাফরকে বলি, খন্দকার মোশতাককে বলি, বহু জগৎ শেঠকে বলি, কিন্তু ডেজ ইজ কামিং যখন এই ভদ্রলোককে নিয়ে
তার কর্মগুলো নিয়ে আরও বেশি গবেষণা হবে, জি। আরও বেশি জানাজানি হবে, তখন এরকম বহু সংখ্যক মানুষের দীর্ঘশ্বাস তার এবং তার পরিবারকে কিয়ামত পর্যন্ত বহন করতে হবে। ধন্যবাদ আপনাকে জনাব বদিউর রহমান। একটু আসতে চাই, ডক্টর ইউনূসের অনেকগুলো কার্যক্রমের মধ্যে একটি কার্যক্রম হচ্ছে হামের টিকা তিনি কেনেননি। তাকে যখন সতর্কবার্তা দেওয়া হচ্ছিল তার সরকারকে, তখন তিনি সেটি উপেক্ষা করেছেন, যার ফলশ্রুতিতে আমরা এখন দেখছি প্রতিদিনই আমাদের শিশুরা মারা যাচ্ছে। গতকালকে একদিনে সর্বোচ্চ 17 শিশু মারা গিয়েছেন। এই যে যার বিরুদ্ধে এত অভিযোগ শিশু হত্যার, অনেকে বলছে শিশু হত্যার দায়ে তার ফাঁসি হওয়া উচিত, কিন্তু এই সরকারের আমরা দেখছি না যে কোনো ধরনের তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, অথবা সংসদেও কিন্তু আমরা দেখিনি তার বিরুদ্ধে কোনো ধরনের আলোচনা করতে। বিরোধী দলকেও আমরা এই বিষয়ে কোনো আলোচনা করতে দেখিনি, কিন্তু তারা রাষ্ট্রপতির বিচার চাচ্ছেন। কিন্তু ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগম যারা ছিলেন সে সময় দায়িত্বে, শিশু হত্যার দায়ে তাদের বিরুদ্ধে কেন কথা বলা হচ্ছে না? এই দিকটা আপনাকে আসলে কতটুকু ভাবায়? আমি এগুলো নিয়ে ভাবি না এই জন্য, কারণ ভাবার জন্য তো একটা মাত্রা থাকতে হবে, যেটা মাত্রা জ্ঞানের অনেক নিচে, সেটা নিয়ে ভাবার আমার সময় নেই। এরা যেটা করেছে এগুলো ভাবার পর্যায়েও আসে না বিষয় হিসাবে। যেটা বলছেন আপনি, সংসদে বিরোধী দল কিছু বলছে না, আবার সংসদে বিরোধী দল পেলেন কোথায়? দল তো একটা, বাজাদ এবং বাজাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী, এরা দুই দল কোথায় দেখলেন? দল তো একটা। এখন আমরা অনেক সময় বলি, আমার একটা লেখাও ছিল যে ঋণ খেলাফি, বিল খেলাফি, রাজনীতিতে দল খেলাফি। কেমন? তো খেলাফি হইতে হইতে ওরা তো এক দল ছিল। এই বাজাই যারা বাংলাদেশ জামাতে ইসলামী, তারা তো এক ফোঁটা রহমতের জন্য কোন সময় খালেদা জিয়া থেকে এক ফোঁটা রহমত পাবে সেই জন্য জিব্বা দশাত বের করে রাখত। তো এক দল না। এখন যেটি বাই ফোর্স, যেটা বাজাজ সরকার এবার করলো, জঘন্যতম অন্যায় করলো, সেটা হইল আওয়ামী লীগ নিষিদ্ধ করা আইনের মাধ্যমে। ইউনূস কিন্তু বলছিল যে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করব না, এটা রাজনৈতিক ব্যাপার। প্রথম যেই ওনার ওই আন্ডা বাচ্চারা যাইয়া যমুনার সেখানে একটা বেসকি দিল, তখন বলল যে ঠিক আছে, কার্যক্রম নিষিদ্ধ করলাম। পাবলিককে একটা লেমন সস ধরাই দিল, ডান্ডাওয়ালা কাঠিওয়ালা, যে দল নিষিদ্ধ করি না, ভাবটা এরকম, কার্যক্রম নিষিদ্ধ করলাম। তারপরে এই সরকার এসে যখন এই তাদেরকে নিষিদ্ধ করলো, এটার খেসারত তাদের উপর বা পরে কতটুক যায় একটু অপেক্ষা করতে হবে। এটা খারাপ করেছে, ভালো হয়নি। রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা হোক, নেচারেলি মুসলিম লীগ হয়ে যাক, উঠে যাক, আলিমান ব্রাজিল দল হয়ে যাক, একজন না দুইজন না দল আছে, জাসদের রবের দল হোক। হ্যাঁ, এখন আপোষ করার জন্য হাসিনা যেহেতু আপোষ করে নাই, নিজের আমরা আর আমিরামি দিয়ে 24-এর ইলেকশন করছে, সেটার থেকে শিক্ষা নিয়ে এরা যেগুলা গলাবাজি করবে কিছু লোক নিয়েছে, যে চিল্লাচিল্লি করে মাঠে, টক শোতে, হ্যাঁ, একজনিয়া পার্টি, এগুলো নিয়েছে না, কতগুলা প্রোভাইড করছে। এমনকি পরের দিকে এই গলাবাজির পুরস্কার হিসাবে গোলাম মাওলা রনিরে কেন নেয় নাই বুঝলাম না, টক শো ক্যাডারের একজনও তো নিয়েছে, এভাবে নিয়েছে। আমলাদের মধ্যে যেগুলো দলবাজি করছে সেগুলো নিয়েছে। তো ইউনূস আসছে হাসিনাবাজি করতে, কারণ হাসিনা ইউনূসবাজি করেছে, তাকে অসম্মান করেছে। ইউনূস তার প্রতিশোধিতে আসছে, নিচে এসে ব্যালেন্স করতে পারে নাই। আর বললেন যে শিক্ষিত মানুষ নোবেল পাওয়ার জন্য একটা মারাত্মক কথা আছে, যে নোবেল পেতে হলে যারা ডিসিশন মেকিংয়ে যায় তাদের সাথে একটু কানেকশন থাকতে হয়। বিশেষ করে বেশি পরিমাণে গবেষণা করে যতটুক দেখা যায়, নোবেল পেতে হলে একটা ইউদি কানেকশন থাকে, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। লবিং লাগে, লবিংটা সেভাবে আসে, হ্যাঁ, এটাতে আসে। এখন ইউনূস সাহেব যে কী শান্তি করলো, কী শান্তি পুরস্কার পেলো, কেমনে পেলো, লোকজনে বলে কি বিল ক্লিন্টন, তার স্ত্রী, আবার কি একটা মহিলা প্রেসিডেন্টে দাঁড়াইলো, ওগুলার সাথে খাতির টাতির, তার ফাউন্ডেশনে টাকা টুকা এইসব দিয়ে লবি টুবি। যাক, তবু আমাদের জন্য গৌরব পেয়েছে। যার যেটা সাজে না, শালিকের সাথে, হ্যাঁ, যদি ছোট পাখি নাচতে চায়, আবার পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায়, পিপিলিকা বিধাতার কাছে পাখা চায়। এখন পরের অংশটা, এই যে সবাই এই দেশের রাজা হইতেছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়, তো ইউনূস সাহেব একটা নোবেল পেলেন, উনি হবেন না কেন? ওনার সেই একটা আকাশে উড়িয়ে দেখিয়া হিংসা, উনি আসছেন কিছু করে, কিছুই তো করতে পারেন নাই,
পিছিয়ে দিছে। যেটা বললেন কিশোর গ্যাং, কিশোর গ্যাংটা আমরা নর্মালি যেটুক লেখাপড়া করে যৎসামান্য বুঝি সেটা আমরা টিনএজার ক্ষেত্রে কিশোর গ্যাং বলি। টিন শুরু হয় 13 থেকে, 13 থেকে 19 পর্যন্ত টিন আছে, 13, 14 থেকে 19, এইটাকে মোটামুটি কিশোর হিসেবে ধরা হয় বা আমরা বলি। এখন কিশোর গ্যাং কি, আরও তোর কী হয়েছে, শিশু গ্যাং হয়েছে। আমি গত শুক্রবারের আগের শুক্রবারে দেখলাম আমার সামনে রাস্তায় ছোট ছোট বাচ্চা 7-8 বছর 9 বছর 10 এক্সিট করছে না, জুব্বা গায়ে 8-10 জন দিল দৌড়। তো আমার কৌতূহল, বাচ্চাদের তুই দূরাচ্ছ কেন? কয় যে ওইখানে একটু মারতে যাইতেছি। আমি কারে মারবে? বলে যে ওইখানে আরও কিছু দুষ্ট পোলা ভাই আমাদের বিরুদ্ধে কথা বলছে। আমি হা করে তাকাই রইলাম, এখন ভয় আর কিছু বলি না। কারণ এর আগে একজনকে বলতে গিয়ে যে নাজেহাল হইলাম, সে আমাকে জ্ঞান দিতেছিল। আমাদের বাড়ির সামনে সকাল 7টায়, সে লম্বা চড়া, তার সাথে একটা মেয়ে আছে তার কাঁধের সমান, দুইজনে আমাদের রাস্তায় বসে একজন থাপ্পড়দের তিলদের হইয়াল্লা করে চিল্লার। তা আমি ওল্ড হ্যাগার্ড লোক, আমার কাছে একটু খারাপ লাগলো, অন্যেরা ঘুমে টুমিও আছে, রুগী থাকতে পারে, একটু ইশারা দিলাম যে একটু আস্তে কথা বলো। সে তেরে আসলো। আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমরা অ্যাডাল্ট, আপনার মনে তো সংকীর্ণ কেন? আমরা কী করছি? আমি ভয় পেয়ে গেলাম যে সে যদি আমরা একটা ঘুষি দেয় তাহলে ইউনুসের মায়ের তো কোনো বিচার হয় নাই, ভেঙে ফেললে পরে বলে যে আচ্ছা বোধহয় ঠিক হয় নাই, তো এটা হবে। আস্তে সরে গেলাম আর কি, নিজের চামড়া বাঁচাইলাম। তো এখন উপরে দেখলাম শিক্ষা দিতেছে, নিচে দেখলাম শিশু জ্ঞান। একটু জানতে চাই, আপনি যেটা বললেন যে বিরোধী দল পেলাম কোথায়, জাতীয় সংসদের কথা বলছেন, তাহলে এটা কি মানে এখনকার সংসদ কি মানে পুতুল বিরোধী দল? আমি বিরোধী দল বলছি না তো, আমি তো এক দল বলতেছি। যেহেতু আওয়ামী লীগ বাদ দিয়ে দিলেন, অন্যেরা নাই, আর যেগুলো চিন্তার করতো এগুলো তো নিয়ে নিলেন। আপনি গণপরিষদের এটা তো নিয়ে নিলেন, তাহলে জুনাইদরে নিয়ে নিলেন, হ্যাঁ, তারপরে যাইয়া আবার এদিক সেদিক থেকে নিয়ে এগুলো অ্যাকোমোডেট করলেন। তাহলে আর কথা বলবে কে? জামাত করে। তো জামাত তো তাদের লোক, এক দলের লোক, তো একসাথে সরকারে ছিল না। জি, 24 এবং 26-এর নির্বাচন যদি আপনাকে তুলনা করতে বলি, তাহলে 26-এর নির্বাচন আপনি কিভাবে তুলনা করবেন 24-এর সাথে? তুলনা করলে 24 থেকে 26 ভালো হয়েছে, এটা তো বলতেই হবে। তুলনামূলকভাবে সংসদের একজন স্বতন্ত্র সদস্য তিনি বলেছিলেন, রুমিন ফারহানা, তিনি বলেছেন যে এই সংসদ হচ্ছে আমরা এবং মামুরা, মানে এই আমরা এবং মামুরা এই সংসদ কি আসলে আমরা দেখতে চেয়েছিলাম? না, আমরা মামুরা তো একদল দুই ভাগ হয়ে করতেছে, সেই হিসাবে রুমিন ফারহানা বলতে পারে। আবার রুমিন ফারহানাকে যদি বিএনপি বাদ না দিত, বাজারে যদি মনোনয়ন দিত, তাহলে হয়তো রুমিন ফারহানা এটা বলতেন না, তখন সুর আলাদা হইতো। কেমন? আবার ইউনুস সাহেব যদি ওই যে ইয়েরে নিয়ে যেত, গোলাম মোল্লা রনির উপদেষ্টা বানাইতো, তাহলে হয়তো সুর অন্যরকম হতো। আমার বানাইলে হয়তো আমার সুর আরেক রকম হতো। যেতাম কিনা বা যাইতো কিনা সেটা ভিন্ন। কিছু জিনিস আছে, ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স, দেয়ার ইজ নো ইথিক্স। ধন্যবাদ জনাব গোলাম মোল্লা রনি। একটু আসতে চাই, একটু ভারতের দিকে যেতে চাই। গতকালকে আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দেখেছি। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশে একটি দীর্ঘ সীমান্ত রয়েছে এবং পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে যিনি এগিয়ে আছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, তিনি বাংলাদেশ নিয়ে অনেক সময় নানা ধরনের মন্তব্য করেছেন। বাংলাদেশকে গাজা বানিয়ে দেবেন, বাংলাদেশকে উড়িয়ে দেবেন, ড্রোন পাঠাবেন এবং অপারেশন সিন্দুরের কথাও কিন্তু তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন। তিনি যদি মুখ্যমন্ত্রী হন তাহলে এই সীমান্ত রাজনীতিতে আসলে একটা প্রভাব পড়তে পারে কিনা? সে ব্যাপারে বলবো। তার আগে বদিউর রহমান সাহেবের 2-3টা কথার একটু সুন্দর রেসপন্ড করি। যেমন তিনি খুব আশ্চর্য হয়ে গেছেন যে এত জায়গা থেকে এত লোক নেওয়া হলো, তারেক রহমান সাহেব নিলেন, এই টকশো কাঁপানো গোলাম মোল্লা রনি তাকে কেন নেওয়া হলো না? নিয়েছে বোধহয় না, সেটা এখন ওখানে আমি বলছি যে মূল ব্যাপার হলো কিছু কিছু মানুষ আছে যে যারা শুধু বিরোধী দলই শোভা পায়। কিছু কিছু মানুষ আছে সবসময় যারা নারীর খোপাতে ভীষণ রকম মানে ফুটতে পছন্দ করে। কিছু কিছু পোশাক আছে কাপড়ের নিচে পরতে হয়, কিছু কিছু জিনিস আছে মাথায় ক্যাপ পরতে হয়। আমি গোলাম মোল্লা রনি বা আমাদের মতো কিছু কিছু মানুষ আছে যারা সবসময় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলে আসছে। আমি যখন আওয়ামী লীগের এমপি ছিলাম তখন এই পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে বলতাম শেখ হাসিনা এই আপনার চেইন অফ কমান্ড নেই। তখন থেকে উনি মনে করছে যে এই বদমাইশ টাইপের লোকজন সরকারে থাকা উচিত না। তো যার জন্য হয় কি,
যে বিরোধী দলে যখন সবাই থাকে, যেমন এখন কথাবার্তা বলতেছে বিরোধী দলের খুব মজা লাগতেছে যে গোলাম মোল্লা রনি এখন কথা বলছে, কিন্তু বিরোধী দল যদি কখনো আওয়ামী লীগে আসে সবার আগে যে কাজটা করবে আমার মুখ বন্ধ করার চেষ্টা করবে। ফলে বিএনপি, তারেক রহমান সাহেব তো আসলে অত্যন্ত ইন্টেলিজেন্ট একজন মানুষ, বুদ্ধিমান মানুষ। এরকম কম্বিনেশন বাংলাদেশে খুব অল্প আছে, যার বাবা রাষ্ট্রপতি, সেনাপ্রধান, মা অমুক অমুক ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশের ধরেন একার খুব অল্প বয়সে 2001 থেকে 2006 পর্যন্ত আসলে সরকারটা তিনিই চালিয়েছেন, ফলে তিনি বুঝেন। ফলে যেই লোকগুলো বাড়াভাতে ছাই দিবে, আমার মতো লোক, বদিউর রহমান সাহেব এই দলের লোক, তাকে নিয়ে বসাইলো যে কারো ভাগ্য খুব ভালো হবে, নট লাইক দ্যাট। তারা বসানোর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে সেই দেখা গেল যে সরকারি দলের একজনের, তারা যদি দুদকের চেয়ারম্যান বানানো হয়, যে প্রথম যে কাজটা করবে মন্ত্রী পরিষদের যে বদমাইশ লোকটা আছে তার ফাইল ধরে সে প্রথমে টান দেবে। ফলে পূবের সাথে পশ্চিমে উঠে গেল, যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি আছে আমাদের মতো লোককে তারা নেবে না আর কি। এই হলো আমার ওনার এই যে 1 নম্বর যেটা বলছেন যে আমাকে কেন নেওয়া হলো না। 2 নম্বরে যেটা বলতে চাই, আপনি যেটা বললেন শুভেন্দু সম্পর্কে, সে একজন ঝানু পলিটিশিয়ান। আমাদের এই বাংলাদেশে এবং ভারতে এবং পাকিস্তানে যে কোনো কারণ হোক না কেন, সাম্প্রদায়িক রাজনীতিটা এখন সবচেয়ে আকর্ষণীয়। ধর্মকে ব্যবহার করে, সম্প্রদায়কে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে হবে। তো শুভেন্দ্র সেই কাজটি তিনি করেছেন। ওখানে তিনি এখন তিনি জয়লাভ করার পরে তিনি বলেছেন যে আমি তো হিন্দুদের ভোটে জয়লাভ করেছি, আমি তো মুসলমানদের ভোটে জয়লাভ করিনি, ওরা সব মমতাকে ভোট দিয়েছে। আবার শেখ হাসিনাকে নিয়ে, সীমান্ত নিয়ে দেখলাম ওনার কতগুলো কথা। তো তার মধ্যে একটা কথা হলো যে এটা খুবই অ্যালার্মিং যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে সীমান্তগুলো রয়েছে, সেই সীমান্তের ওপারে সব জায়গায় জামাতের লোক জিতেছে। কাজেই এটাকে খুব সহজভাবে নেওয়া যায় না। আমার কাছে যেটা মনে হচ্ছে কি জানেন, পশ্চিমবঙ্গর সঙ্গে বাংলাদেশের রাজনীতি এবং পশ্চিমবঙ্গ কেন্দ্রিক দিল্লির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এইবার মানে একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে উল্টে যাবে। যেমন পশ্চিমবঙ্গে বিজেপি কখনো ক্ষমতা আসতে পারেনি, তারপরে এবার তারা ত্রিপুরাতেও তাদের দখলে হয়ে গেছে, আসামও তারা খুব ভালো করেছে, বিহারও তারা খুব ভালো করেছে। এই যে বাংলা, বিহার, যে উড়িষ্যা, এই কেন্দ্র করে বিজেপি তাদের একটা ঐতিহাসিক সফলতা লাভ করেছে। এই সফলতার বিনিময়ে তারা যে কাজটি করবে সেটা হলো যে বাংলাদেশে তাদের মতের যারা বিরুদ্ধ পক্ষ, সেটা বিএনপি হোক, জামাত হোক, তাদেরকে জলে, স্থলে, অন্তরিক্ষে আক্রমণ করা, তাদেরকে নির্বিষ করা এবং তাদেরকে দুর্বল করা। আরও স্পষ্ট করে বললে জাতীয়তাবাদী দল বিএনপির যে পরিচালিত সরকার, তাদেরকে বেইজ্জতি করার জন্য পশ্চিমবঙ্গের টোটাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেটা শিলিগুড়ি বলেন, সেটা মুর্শিদাবাদ বলেন, সেটা কলকাতা বলেন, বেনাপোল বলেন, পেট্রাপোল বলেন, এই পুরো এলাকা মোটামুটি তারা তাদের যে পলিটিক্যাল যে শেল্টারগুলো আছে, সেই পলিটিক্যাল শেল্টারের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করবে। ফলে শুভেন্দু যে জয়লাভ করেছে, এটা বর্তমান সরকারের জন্য ভালো হবে না।